লম্ব উপাংশটা যে কোনো উপাংশ থেকে একটু আলাদা। যে কোনো উপাংশে বলা হচ্ছিল দুটা ভেক্টর যে কোনো দিকে ক্রিয়া করতে পারে, যে কোনো অ্যাঙ্গেলে থাকতে পারে, কিন্তু লম্ব উপাংশে কি হবে? লম্ব উপাংশে উপাংশ দুইটা সবসময় লম্বভাবে থাকবে। কি থাকবে? উপাংশ দুইটা সবসময় লম্বভাবে থাকবে। মানে ব্যাপারটা এরকম হবে, মনে করো এটা একটা ভেক্টর এফ বল, মনে করো এটা ভেক্টর, তাহলে এটার একটা উপাংশ যদি এই দিকে থাকে আর একটা উপাংশ থাকবে এই দিকে। মনে করো এটা যদি যে কোনো উপাংশ F1 হয় আর এটা যদি F2 হয়, এই দেখো F1 এবং F2 থাকবে 90 ডিগ্রি কোণে। যদি এরকম থাকে তাহলে তুমি সেটাকে বলবা লম্ব উপাংশ। অর্থাৎ ভেক্টরের দুটি উপাংশ যখন পরস্পর লম্বভাবে থাকবে তখন তাকে লম্ব উপাংশ বলা হবে। ঠিক আছে? যে কোনো উপাংশের সাথে লম্ব উপাংশের পার্থক্যটা হচ্ছে একটা ভেক্টরের দুটো উপাংশে বিভাজিত হবে, কিন্তু উপাংশ দুইটা পরস্পর লম্বভাবে থাকবে। একটা ভেক্টর যদি তিনটা উপাংশ বিভাজিত হয়, তিনটা ভেক্টরই পরস্পরের সাথে কিভাবে থাকবে? লম্বভাবে থাকবে। লম্ব উপাংশে উপাংশগুলো সবসময় লম্বভাবে থাকবে, এই জন্য এটাকে আমরা বলছি লম্ব উপাংশ। তো যে কোনো উপাংশ যারা বের করতে পারে, যে কোনো উপাংশের সূত্র যারা জানে, সেখান থেকেই লম্ব উপাংশ বের করা যায়। তবে লম্ব উপাংশ বের করাটা আমাদের আরেকটু শর্টকাটে শিখতে হবে, কারণ এটার ব্যবহার বেশি। এটা যে কোনো জায়গায়, মনে করো আমরা এখন ভেক্টর পড়ছি, এই যে লম্ব উপাংশ টপিকটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা প্রচণ্ড পরিমাণ ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এইটা এর পরের অধ্যায় গতিবিদ্যা, তারপরের অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা, তারপরের অধ্যায় কাজশক্তি ক্ষমতা, তারপরের অধ্যায় মহাকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যায়বৃত্ত গতি, সরল দোলক, যেটাই পড়তে যাবে না কেন তোমার উপাংশ লাগবে। এই টপিকটা সব সময় লাগবে, প্রত্যেকটা জায়গায় তোমার এই টপিকটা কিন্তু লাগবে। এই জন্যে এই টপিক খুব ইম্পর্টেন্ট এবং ভালোভাবে পড়ে নিবা, ভালোভাবে বুঝে নিবা। না বুঝলে অবশ্যই সবাই ভিডিওতে কমেন্ট করে রাখবে, আমি দরকার হলে আবার বুঝাবো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। তো চলো আমরা লম্ব উপাংশ এখন দেখব যে এটা কিভাবে আসে, কিভাবে দুটো উপাংশ লম্বভাবে থাকছে এবং কিভাবে সেটা বের করতে হয়। আমরা তাহলে পড়ব লম্ব উপাংশ। মনে করো এটা একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর, মনে করো এটা একটা পি ভেক্টর। এখন এই পি ভেক্টর এমন দুটো উপাংশে বিভাজিত হবে যে দুটো উপাংশ পরস্পরের সাথে লম্বভাবে থাকবে। কিভাবে থাকবে? লম্বভাবে থাকবে। তো আমরা ধরে নিলাম এটা একটা ভেক্টর, এটা একটা উপাংশ, এই উপাংশটার নাম দিলাম আমি px। কেন px নাম দিলাম? কারণ এটা মনে করো x অক্ষ। আর একটা উপাংশ হচ্ছে py। মনে করো এটা py নেওয়ার কারণ হচ্ছে এটা y অক্ষ। যেহেতু x অক্ষ এবং y অক্ষ পরস্পরের সাথে লম্বভাবে থাকে, ওই জন্য লম্ব উপাংশের ক্ষেত্রে আমরা একটা x অক্ষ একটা y অক্ষ বিবেচনা করলাম। ঠিক আছে? তাহলে p এখানে একটা ভেক্টর, যে কোনো ভেক্টর, মনে করো দুনিয়ার যত ভেক্টর আছে সবার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে p। p দিয়ে যে কোনো ভেক্টর বোঝানো যেতে পারে। এবার এই p ভেক্টরের p এর একটা উপাংশ হচ্ছে px, এটা হচ্ছে x অক্ষ বরাবর উপাংশ। আর py হচ্ছে y অক্ষ বরাবর উপাংশ। এখন দেখো, মনে করো যে এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে বিটা। আগেরটার মতো যে কোনো উপাংশে আমরা একটা কোণ নিয়েছিলাম আলফা একটা বিটা, তাহলে পি এর সাথে px আলফা কোণে আছে আর pyটা বিটা কোণে আছে। কিন্তু এখানে একটা স্পেশালিটিটা হচ্ছে আলফা প্লাস বিটা
এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, এখন দেখো এটা যদি PY হয়, সরি এইটা যদি PY হয় তাহলে এইটা কত? PY। আর এটা যদি PX হয় তাহলে এটাও কি? PX। আমাদের উদ্দেশ্য হচ্ছে PX এবং PY নির্ণয় করা। এখন এই কোণটা যদি বিটা হয় তাহলে এই কোণটা কত? এটা হচ্ছে বিটা। এই কোণটা কত বলো তো? এই কোণ হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। তো এখন এই যে ত্রিভুজটা দেখছো, এই ত্রিভুজটা দেখো সবাই, এই ত্রিভুজে আমরা ত্রিভুজ সূত্রটা বসাই দিই, আগের যে সূত্রটা শিখলাম সেটা। তাহলে PX সমান হবে PX বাই সাইন বিটা হবে, PX আর বিপরীত কোণ বিটা, PX বাই সাইন বিটা। PY নিলে PY এর বিপরীত কোণ আলফা, PY ভাগ হবে সাইন আলফা। আর P যদি নেই, P এর বিপরীত বাহু কোণ হচ্ছে সাইন, এটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। এগুলো সব সমান। এখান থেকে PX আর PY বের করতে হবে। দেখো PX ভাগ সাইন বিটা, PY বাই সাইন আলফা, P বাই দেখো সাইন 180 মাইনাস 90। কেন 90? কারণ আলফা প্লাস বিটা হচ্ছে 90। তাহলে PX বাই সাইন বিটা ইকুয়াল PY বাই সাইন আলফা। এখানে নিচে সাইন 90 হবে, 180 মাইনাস 90 মানে সাইন 90, সাইন 90 এর মান 1, তো এটা হবে P। তাহলে এখানে PX এইটা আর এইটা যদি আমি সমান ধরি তাহলে PX সমান হবে P সাইন বিটা, PX হবে P সাইন বিটা। এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি। দেখো P সাইন বিটার জায়গায় আমি লিখতে পারি কি, দেখো বিটা মানে কিন্তু 90 মাইনাস আলফা। তাহলে বিটার জায়গায় যদি আমি লিখি 90 মাইনাস আলফা, তাহলে PX সমান দেখো P সাইন 90 মাইনাস আলফা সমান কি? সবাই জানে এটা, তোমরা জানো, এটা হবে কজ আলফা। PX সমান হবে P কজ আলফা। আর যদি আমি এই দুটো সমান ধরতাম, এইটা সমান এটা ধরতাম, তাহলে আমি পেতাম কি? PY সমান P সাইন আলফা। দুটাই আমি আলফা দিয়ে বের করলাম, একটা কোণ দিয়ে, কারণ তোমাকে অঙ্কে একটা কোণই দেওয়া থাকবে। এই দুটাই আলফা বিটা দুটাই দেওয়া থাকবে না। মনে করো শুধু আলফা কোণটা দেওয়া থাকবে, আমি দুটো উপাংশ বের করব। PX সমান P কজ আলফা, PY সমান P সাইন আলফা। তাহলে দুটো উপাংশ আমরা কি কি পেলাম? খুব সহজভাবে যদি বলি, এটা হচ্ছে P ভেক্টর, তার একটা উপাংশ হচ্ছে PX, X অক্ষের উপাংশ, আর Y অক্ষের উপাংশ হচ্ছে তোমার PY। এই কোণটা হচ্ছে আলফা। তাহলে এখানে আলফা কোণ আছে X অক্ষের সাথে, PX সমান হচ্ছে দেখো P কজ আলফা, সরি P কজ আলফা, আর PY সমান হচ্ছে কত? এই PY সমান হচ্ছে P সাইন আলফা। তাহলে একটা ভেক্টরের, ভালোভাবে চিন্তা করো, যে কোনো একটা ভেক্টরের দুইটা লম্ব উপাংশ যদি হয়, একটা উপাংশ হবে P কজ আলফা আর একটা হবে P সাইন আলফা। মানে সবসময় যে P দিয়েই হবে এমন না। যদি ভেক্টরটা হয় বেগ V, তখন V এর দুটো উপাংশ, একটা হবে V কজ আলফা, একটা হবে V সাইন আলফা। এখানে আলফাটা কি? আলফাটা হচ্ছে X অক্ষের সাথে কোণ। যে অক্ষের সাথে কোণ থাকবে সেই অক্ষ বরাবর হবে কজ, আর যে কোণটা আমরা ব্যবহার করব না সেই অক্ষ বরাবর হবে সাইন। এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাইলে খুব সহজে করা যাবে। কি বললাম আমি? খুব সহজেই একটা জিনিস মাথায় রাখবা, তাহলে উপাংশ লিখতে পারবা। সেটা হচ্ছে, মনে করো এটা X অক্ষ, এটা Y অক্ষ, এইদিকে একটা ভেক্টর ক্রিয়া করলো A ভেক্টর। এখন A ভেক্টর দেখো X অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে, X অক্ষের সাথে মনে করো থিটা কোণ উৎপন্ন করছে।
তাহলে এ ভেক্টরের দুইটা উপাংশ হবে, এ ভেক্টরের দুইটা উপাংশ হবে, একটা হবে এ কস থিটা আর একটা হবে এ সাইন থিটা। মানে তখন যেটা আলফা ছিল এখন সেটা থিটা ধরলাম, এ কস থিটা এ সাইন থিটা হবে। তো কস থিটা কোনটা হবে? এই দেখো যে অক্ষের সাথে কোণ থাকবে, যে অক্ষের সাথে কোণ থাকবে সেটা হবে এ কস দিয়ে হবে, এ কস থিটা, আর এই দিকেরটা হবে এ সাইন থিটা। কথা কি ক্লিয়ার? যে অক্ষের সাথে কোণ থাকবে, যে অক্ষের সাথে কোণটা ব্যবহার করবা সেই দিকেরটা হবে কস দিয়ে আর বাকিটা হবে সাইন দিয়ে। মানে বিষয়টা এরকম, মনে করো এটা ভেক্টর, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। মনে করো ওয়াই অক্ষের সাথে এই কোণ আছে থিটা, ঠিক আছে? তাইলে এই যে অক্ষের সাথে কোণ থাকবে, দেখো কোণটা কিন্তু ওয়াই অক্ষের সাথে, তাহলে ওয়াই অক্ষের উপাংশটাই এবার হবে এ কস থিটা আর এক্স অক্ষের উপাংশ এবার হবে এ সাইন থিটা। আর একটা জিনিস মনে রাখবা, এ কস থিটা যেটা সেটাকে বলে আনুভূমিক উপাংশ, সেটাকে বলে আনুভূমিক উপাংশ, আর যেটা সাইন থিটা সেটাকে বলে উলম্ব উপাংশ। একটা আনুভূমিক একটা উলম্ব, ঠিক আছে? তাইলে যে অক্ষের সাথে কোণ থাকবে সেই অক্ষ বরাবর উপাংশ বের হবে কস থিটা দিয়ে, যে অক্ষের সাথে কোণ থাকবে না, যে কোণ তুমি ব্যবহার করছো না, যে অক্ষের সাথে কোণ ব্যবহার করছো না ওই বরাবর হবে সাইন থিটা। আর যেটা কস থিটা সেটাকে আমরা বলবো আনুভূমিক উপাংশ, আর যেটা সাইন থিটা দিয়ে হবে সেটাকে আমরা বলবো উলম্ব উপাংশ। এটা একটু ফাইনালি আমি আরেকবার তোমাদের ভালোভাবে বলে দেব, এটা মনে রাখবা। দেখো মনে করো যে একটা ভেক্টর এই দিকে ক্রিয়া করছে, এ ভেক্টর, যে কোনো ভেক্টর এ বা পি যাই হোক না কেন, পি বলো, যা ইচ্ছা বলতে পারবা, এখানে কোনো ব্যাপার না, যা প্রতীক দিবা তাই। এবং এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মাইনাস ওয়াই অক্ষ, এটা মাইনাস এক্স অক্ষ, এই হচ্ছে এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে। বা আর একটা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মাইনাস এক্স অক্ষ, এটা মাইনাস ওয়াই অক্ষ, ওটা এইদিকে আছে, এই যে এটা থিটা। মনে করো পি ভেক্টরটা এভাবে আছে, এটা এক্স অক্ষ বা প্লাস এক্স অক্ষ, এটা মাইনাস এক্স অক্ষ, এটা প্লাস ওয়াই অক্ষ, এটা মাইনাস ওয়াই অক্ষ, মনে করো এইদিকে আছে। এদিকে আছে। এই তিনটে চিত্র দিয়ে বুঝাই। এখানে দেখো এই যে পি ভেক্টর, দেখো এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে, তাহলে এক্স অক্ষের উপাংশ পি এক্স হবে পি কস থিটা, এটা আনুভূমিক উপাংশ। আর দেখো এই উপাংশটা না, এই কোণটা আমি নেইনি, তাহলে ওয়াই অক্ষের উপাংশ এখানে হবে, এদিকের উপাংশ হবে পি ওয়াই, পি ওয়াই সমান হবে পি সাইন থিটা। বুঝা গেছে? এইখানে দেখো পি ভেক্টর ওয়াই অক্ষের সাথে থিটা কোণ করে আছে, তাই না? তাহলে এখানে পি ওয়াই অক্ষের উপাংশটাই কি হবে? হবে পি কস থিটা, আর এক্স অক্ষের উপাংশ হবে পি সাইন থিটা, এই দিকের উপাংশ হবে পি সাইন থিটা। এটা সবসময় একই তলে থাকবে, বুঝছো? এইটার উপাংশ এইদিকে হবে না, এইদিকে হবে। আবার দেখো এখানে পি ওয়াই অক্ষের সাথে কোণ করে আছে, তাহলে এই দিকের উপাংশই হবে পি ওয়াই হবে পি কস থিটা, আর এই দিকের উপাংশ হবে পি সাইন থিটা। এবং সবসময় দেখবা পি কস থিটা পি সাইন থিটার মধ্যবর্তী কোণ 90, পি কস থিটা পি সাইন থিটার মধ্যবর্তী কোণ 90, এবং দুটো উপাংশ ভেক্টরের দুই পাশে থাকবে, একই পাশে না। আমি যদি এইদিকে পি সাইন থিটা নিতাম তাহলে দেখো ভেক্টর এইদিকে, কিন্তু তার উপাংশ দুটো এক সাইডে, এটা হবে না কখনো, দুটো উপাংশ দুই সাইডে থাকবে। কিন্তু
এখানেও তাই, দেখো পি কস থিটা আর পি সাইন থিটার মধ্যবর্তী কোণ 90। তাহলে তোমরা এটা একটু লিখে ফেলো, দেখি তোমরা পারো কিনা এটা। এটা সবাই কমেন্টে লিখবা। মনে করো একটা ভেক্টর ভি এই থিটা কোণে আছে, তাহলে এই দিকের উপাংশটা ভি এক্স কত হবে আর এই দিকের উপাংশটা ভি ওয়াই কত হবে। এই উপাংশ দুটো সবাই লিখে কমেন্ট করবা যে ভি এক্স সমান কত, ভি ওয়াই সমান কত। তাইলে আমি বুঝতে পারবো যে তোমরা উপাংশ নির্ণয় বুঝতে পারলে, এবং এটা অনেক জায়গাতেই কিন্তু কাজে লাগবে। এরপরে আমরা উপাংশ রিলেটেড কয়েকটা গাণিতিক সমস্যা সলভ করব, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা উপাংশ রিলেটেড কিছু অঙ্ক সলভ করি। এই অঙ্কটা কি বলছে দেখো, প্রবলেম 1 বলছে যে একটি কাঠের খণ্ডকে, মনে করো এটা একটা কাঠের খণ্ড, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, মনে করো এটা হচ্ছে আনুভূমিক, এটা আনুভূমিক, এটা উলম্ব, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, মনে করো এটা 60 ডিগ্রি কোণ থিটা, 200 নিউটন বলে, এফ এর মান মনে করো 200 নিউটন, 200 নিউটন বলে টানা হচ্ছে। বস্তুটির ওপর আনুভূমিক দিকে কার্যকরী বল কত? আনুভূমিক দিকের কার্যকরী বল মানে এই দিকে, এই দিকের কার্যকরী বল কত? তার মানে এফ এক্স বের করতে হবে, এক্স অক্ষের উপাংশ বের করতে হবে, এফ এক্স আনুভূমিক দিকের কার্যকরী বল। তাহলে দেখো এই কোণটা এক্স অক্ষের সাথেই আছে, তাহলে এই বরাবর হবে এফ কস থিটা, 200 কস 60 হবে 100 নিউটন। এই অঙ্কেই যদি বলতো উলম্ব দিকের বল কত, এই দিকে ফোর্স কত ক্রিয়া করছে, তাহলে বলের দেখো 200 নিউটন বলের একটা অংশ হচ্ছে 100 নিউটন যেটা এই দিকে ক্রিয়া করছে, তাহলে আর একটা অংশ হবে এই দিকে, তাহলে এফ ওয়াই কত, এফ ওয়াই এর উপাংশ হবে এফ সাইন থিটা, 200 সাইন 60 সাইন, তাহলে এটা হবে 200 সাইন 60 মান হচ্ছে √3/2, এটা হবে 100 √3। এই মান দুইটা দেখে যারা প্রথম দেখছো তারা এই মান দুইটা দেখে একটা খটকা লাগতে পারে। কি লাগতে পারে? খটকা লাগতে পারে যে 200 বিভাজিত হয়ে দুইটা অংশে বিভাজিত হলো, তাইলে যে দুইটা অংশে বিভাজিত হলো সেই দুইটার যোগফল কি 200 হচ্ছে? 200 হচ্ছে না। কিন্তু দেখো এটা এই কনফিউশনটার উত্তর দেই। 200 নিউটন বল দুটো উপাংশে বিভাজিত হয়েছে, একটা 100 আর একটা 100 √3, একটা 100 একটা 100 √3। এই দুইটা যোগ করে তো 200 হচ্ছে না, মানে 200 ভাগ হয়ে দুটো অংশ হলো সেই দুটো যোগ করে 200 হচ্ছে না। কেমন একটা কনফিউশন না? কোনো কনফিউশন নাই, এটা এই যোগ তো এখানে চলবেই না। 100 আর 100 √3 এই দুটো যোগ করে অবশ্যই 200 হবে। এই 100 এবং 100 √3 যোগ করে অবশ্যই 200 হবে যদি তুমি ভেক্টর জ্যামিতির নিয়মে যোগ করো। এই যোগ আমরা পরে শিখব। নিয়মে যোগ করলে 100 এবং 100 √3 এই দুটার যোগফল কি হবে? যোগফল 200ই হবে। বুঝতে পারছো? কিন্তু স্কেলার যোগ করে 200 হবে না, কারণ এটা স্কেলার রাশি না। 100 আর 100 √3 যোগ করে কখনোই, স্কেলার যোগ করে কখনোই 200 হবে না, কারণ এই দেখো এটা 100 নিউটন, এটা ফোর্স, এটাও ফোর্স, এই দুইটা ফোর্স ভেক্টর নিয়মে যদি তুমি আবার যোগ করে দাও তাহলে তুমি আবার 200ই পাবা। তাহলে 200 বিভাজিত হয়ে দুইটা হয়েছে 100 100 √3, এই দুইটার স্কেলার যোগ করলে 200 হবে না, ভেক্টর যোগ করলে 200 হবে। বুঝে গেছে? দেখো পরের অঙ্কে কি বলছে। একটি উড়োজাহাজ, আচ্ছা একটি উড়োজাহাজ বিমানবন্দর থেকে 20 কিলোমিটার দূরে, এটা এস মনে করো, 30 ডিগ্রি উত্তর পূর্ব দিকে উড়তে দেখা যায়। সেই সময় উড়োজাহাজটি বিমানবন্দর থেকে কত দূর উত্তর ও কত দূর পূর্ব দিকে ছিল? উত্তর পূর্ব না, আমরা জানি আমাদের মানচিত্রের হিসাবে এটা হচ্ছে পূর্ব দিক আর এইটা হলো উত্তর দিক। বাংলাদেশে দেখবা নিচের দিকে সমুদ্র দেখা যায় না, এটা দক্ষিণ দিক, তাহলে তার বিপরীতটাই উত্তর হবে। আর এটা পূর্ব, এটা হবে পশ্চিম। তো একটা বিমানবন্দর থেকে একটা বিমান 20 কিলোমিটার দূরে, মনে করো এখান থেকে দেখো এটা কোন বলছে, কত দূর উত্তর আর কত দূর পূর্ব, মানে উত্তর পূর্বে ঘটনাটা ঘটছে।
তো দেখো উত্তর পূর্বে এটা 20 কিলোমিটার দূরে, মানে এস এর মান 20 কিলোমিটার, 20 কিলোমিটার দূরে। কি বলছে দেখো 30 ডিগ্রি উত্তর পূর্ব। 30 ডিগ্রি উত্তর পূর্ব মানে কি? 30 ডিগ্রি উত্তর পূর্ব, তার মানে এই 30 ডিগ্রি কোণটা উত্তর দিকের সাথে, যেটা প্রথমে থাকবে তার সাথে, এই কোণটা হবে থিটা 30 ডিগ্রি। আর ঘটনাটা ঘটছে উত্তর পূর্বে এই অংশে, এটা হচ্ছে উত্তর পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব, এটা দক্ষিণ পশ্চিম, এটা উত্তর পশ্চিম। তো বলছে তাহলে উত্তর দিকে, তাহলে উত্তর দিকের উপাংশ কত হবে? দেখো এটা উত্তর দিকের সাথে কোণ করে আসে না, তাহলে উত্তর দিকে কত দূর গেছে? এটা হবে উত্তর দিকের অংশ, আর পূর্ব দিকের অংশ হবে এটা। তা আমরা কি বলছিলাম? যে অক্ষের সাথে কোণ থাকবে সেই অক্ষ বরাবর কজ, তাহলে উত্তরের সাথে কোণ আছে থিটা, তাহলে উত্তর বরাবর উপাংশ হবে এস কস থিটা। তাহলে 20 cos 30, এটা হিসাব করলে হবে 10√3 কিলোমিটার। আর পূর্ব দিকের সাথে তো কোণ নাই, তাহলে এটা হবে এস সাইন থিটা। যার সাথে কোণ সেই বরাবর কজ, এটা মাথায় রাখবা, যার সাথে কোণ সেই বরাবর কজ। তাহলে 20 cos, এটা 20 সাইন, সরি 20 সাইন 30, সাইন 30 মান তো হাফ, এটা হবে 10। এখানেও কিন্তু দেখো মজার ব্যাপার, 20 কিলোমিটার ভেঙে দুইটা অংশ হয়েছে, 10√3 আর 10। এই দুইটা যোগ করে কি 20 হবে? হবে। স্কেলার যোগ করলে হবে না, ভেক্টর যোগ করলে হবে। তাইলে এটা উত্তর দিকে আছে 10, উত্তর দিকে 10√3 কিলোমিটার দূরে আছে, আর পূর্ব দিকে 10 কিলোমিটার দূরে আছে উড়োজাহাজটা। এবার দেখো এটা আরো সোজা বলছে, 60 নিউটনের একটি বল ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনুত। আচ্ছা, মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণে 60 নিউটনের একটা বল ক্রিয়াশীল, 60 নিউটন। তাহলে এক্স ও ওয়াই অক্ষের দিকে, এক্স ও ওয়াই অক্ষের দিকে বলটির উপাংশ নির্ণয় করো। বাহ, তাহলে এক্স অক্ষের উপাংশ এইদিকে হবে এফ এক্স, আর ওয়াই অক্ষের উপাংশ এইদিকে হবে এফ ওয়াই। তাহলে এফ এক্স আর এফ ওয়াই দুইটা কত হবে বলো? কোন কার সাথে? দেখো কোন হচ্ছে ওয়াই অক্ষের সাথে, তাহলে এফ ওয়াই হবে এফ কস থিটা। আর এক্স অক্ষের সাথে কার কোনটা আমরা ব্যবহার করিনি, যদিও এটা 60 ডিগ্রি, এটা ব্যবহার করিনি, তাহলে এটা হবে এফ সাইন থিটা। কোণ কিন্তু দুটোতে একই ব্যবহার করবা, যে কোণটা দেওয়া থাকবে এই যে 30 ডিগ্রি, এটা যে এটা ব্যবহার করা যাবে না কিন্তু। তাহলে এফ হবে 60 সাইন 30, কত হবে? সাইন 30 মান হাফ, 30 নিউটন হবে। আর এটা হবে 60 cos 30, তাহলে 60 cos 30 মান √3/2, এটা হবে 30√3 নিউটন। দুই জায়গাতেই কিন্তু একই কোণটা ব্যবহার হয়েছে। আবার যেন এই এফ ওয়াই বের করার সময় 30 ডিগ্রি আর এফ এক্স বের করার সময় এটা তো 60 ডিগ্রি, 60 ডিগ্রি যেন বসায় না, দুই জায়গাতে ওই কোণটাই ব্যবহার হবে। ওয়াই অক্ষের সাথে যে কোণটা ছিল সেইটাই দুই জায়গাতেই কিন্তু ব্যবহার হবে, প্রত্যেকটা জায়গায়। লম্ব উপাংশের দুটো সূত্রে কিন্তু সেম কোণ, সূত্র দুটাতে। অন্য কোণ বসাই করলে কিন্তু আবার অন্য সূত্র হবে। যেমন আমি যদি এখানে এফ এক্স এইভাবে বের করতাম, দেখো যে এফ এক্স তো এটা যদি 30 হয়, এটা তো 60, তাহলে আমরা এক্স অক্ষের সাথে কোণটা যদি ব্যবহার করি তখন এটা কিন্তু কস দিয়ে করতে হবে। দেখো এফ কস 60, তখন এই যে এফ এক্স তখন হবে এটা হবে তোমার 60 cos 60, cos 60 মান হাফ, এটা কিন্তু সেই 30ই হবে, একই হবে। দেখো এটাও যা হবে, সাইন দিয়ে করলেও যা হয়েছে, কস দিয়ে করলেও তাই হয়েছে, কিন্তু কোণ চেঞ্জ হয়ে গেছে। যে অক্ষের সাথে কোণ থাকবে সেই কোণ দিলে কস ব্যবহার করতে হবে। তো বুঝতে পারছো? এরপরে দেখো পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে, আচ্ছা এটা পূর্ব দিক, তাহলে এটা পশ্চিম, নিচের দিকে দক্ষিণ, এটা উত্তর। তো বলছে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 20 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ পূর্ব দিকে বাতাস বইছে। দক্ষিণ পূর্ব কোনটা? এটা হচ্ছে দক্ষিণ পূর্ব, পূর্ব দক্ষিণ, এই অঞ্চলটার নাম দক্ষিণ পূর্বাঞ্চল। এই দিকে বাতাস বইছে, বাতাসের বেগ 20 মিটার পার সেকেন্ড, এবং সেটা পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে। এই যে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ, এটাই হচ্ছে থিটা।
উল্টা লিখলাম না, 30 সমান থিটা না, থিটা সমান 30, এগুলো লিখলেই হবে। তাহলে এখানে কি বলছে, বাতাসের বেগের পূর্বমুখী উপাংশ। আচ্ছা, পূর্বমুখী উপাংশ মানে এই দিকের উপাংশ, FE, এটা বের করতে হবে। করো, দেখো পূর্ব দিকের সাথেই কোণটা তৈরি করছে না, 30 ডিগ্রি পূর্ব দিকের সাথে না, তাহলে এই কোণটা যদি ব্যবহার করি হবে F cos থিটা, 20 cos 30, 20 cos 30 মান হবে 10√3 মিটার পার সেকেন্ড। আবার বলছে দক্ষিণমুখী উপাংশ, দেখো দক্ষিণমুখীটা এখানে উলম্ব, এর সাথে কোণ নাই, তাহলে দক্ষিণমুখী উপাংশ FS হবে F sin থিটা, 20 sin 30, এটা হবে 10 মিটার পার সেকেন্ড। আরও দুইটা জিনিস এখানে বের করতে বলছে, এটা খুব মজার, উত্তরমুখী আর পশ্চিমমুখী উপাংশ। এটা অনেকভাবে বের করা যেতে পারে, আমি সবচেয়ে সহজ উপায়টা বলে দিই। উত্তরমুখী উপাংশ, দেখো উত্তরমুখী উপাংশ কি করে আসবে, বাতাস তো বইছে দক্ষিণ পূর্ব দিকে, এই দিকের উপাংশ কি করে আসবে, তো উত্তরমুখীর যে উপাংশটা সেটা দেখো দক্ষিণমুখী যে উপাংশ তার ঠিক বিপরীত হবে, তার মানে উত্তর দিকের উপাংশ হবে দক্ষিণের বিপরীত, তাহলে এটা হবে 10-এর বিপরীত -10। আর পশ্চিমমুখী উপাংশ কার বিপরীত হবে, পূর্ব দিকের বিপরীত হবে, এটা হবে মাইনাস এই দিকের, পূর্ব দিকের বিপরীত হবে পশ্চিমমুখী উপাংশ। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এর পরের ক্লাসে, আজকে আমি এই ক্লাস এখানে শেষ করব, এটুকু তোমরা আগে ক্লাসটা করো, উপাংশ জিনিসটাকে ভালো করে বুঝো, উপাংশ রিলেটেড আমরা আরও ক্লাস করব, উপাংশের ব্যবহার পড়ব, উপাংশের বাস্তব জীবনে উপাংশের প্রয়োগ কোথায় সেইটা পড়ব, এবং উপাংশের সাহায্যে আমরা ভেক্টরের যোগ করা শিখব। আগামী পরপর 2টা ক্লাসে আমরা শিখব উপাংশের প্রয়োগ আর উপাংশের সাহায্যে কিভাবে অনেকগুলো ভেক্টরকে যোগ করা যায় সেইটা আমরা শিখব। তো তোমরা সবাই ক্লাস করতে থাকো আর তোমাদের মতামত কমেন্টে জানাতে থাকো, কোনো প্রবলেম হলে জানাও, ক্লাস কেমন লাগছে সেটাও জানাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।